নমস্কার, সবাইকে স্বাগত আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বর্তমানে চিকিৎসা শাস্ত্রের প্রচুর উন্নতি হয়েছে। আপনি আপনার এলাকায় এদিক সেদিক তাকালে, ডাইনে বাঁয়ে তাকালে প্রচুর ওষুধের দোকান দেখতে পাবেন, কিন্তু তার মধ্যে একটু অমিল হবে আয়ুর্বেদ ওষুধের দোকান। এবার আপনার মনে হতে পারে যে তাহলে এই বিপুল দোকানের মধ্যে থেকে, এত সংখ্যক দোকানের মধ্যে থেকে, এতগুলো দোকানের মধ্যে থেকে আমি আয়ুর্বেদের চিকিৎসা কোথা থেকে করাবো? এই বিষয়ে একটু গভীরে যেতে গেলে দেখতে হয় যে বিভিন্ন চিকিৎসার সঙ্গে তার একটা বাণিজ্যিক সম্পর্কও রয়েছে। আজকে আয়ুষ অর্থাৎ যারা আয়ুর্বেদের চিকিৎসার কথা বলেন বা আয়ুর্বেদের যে সংস্থা কেন্দ্র সরকারের, আয়ুষ লড়াই করছে তাদের অবস্থানটাকে একেবারে পোক্তভাবে মানুষের সামনে রাখা। এই জায়গাটায় পোক্ত যে বিশ্বাসযোগ্যতার জায়গায় মানুষ যাতে আয়ুর্বেদের কথা চিন্তা করতে পারে। কিন্তু অন্যান্য প্যাথি, আমি কাউকে ছোট করে দেখছি না, ছোট করে বলারও চেষ্টা করছি না, এত দোকান, এত চিকিৎসক, কোথাও যেন এই বিশেষ বাণিজ্যিক ডামাডোলে হারিয়ে যাচ্ছে আয়ুষের আর্তকণ্ঠ। এই ক্ষেত্রে অনেক প্রশ্ন থাকবে যে তাদের বাজেট, অ্যালোকেশন, অনেক কথা। আমি সব কিছু নিয়ে তর্ক তরজায় যাচ্ছি না, কারণ এটা তো আর ডিবেটিক পারফরমেন্স নয়। আমাদের কাজ হচ্ছে অ্যাওয়ারনেস, মানুষকে সতর্ক করা, আয়ুর্বেদের বিষয়বস্তু সম্পর্কে দিনের মধ্যে এই আধ ঘন্টায় আপনাদের সামনে প্রকৃত তথ্য এবং সত্য এই দুটোকেই তুলে ধরা। সেই কারণের জন্য এটা সম্পূর্ণভাবে আয়ুর্বেদের অনুষ্ঠান। আপনারা কিভাবে বিভ্রান্ত হবেন বা হবেন না সেটা আপনার সিদ্ধান্ত। তবে আয়ুর্বেদ একটা কথা বলে যে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে বহুদিন ধরে আপনি যদি জরাজীর্ণ হয়ে গিয়ে থাকেন, তাহলে একবার, আপনার যদি মনের জোর থাকে, তাহলে আপনি একবার আয়ুর্বেদের হাত ধরুন। আপনার রোগের ক্ষেত্রে, আপনার জীবনের ক্ষেত্রে, আপনার পরিবারের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে ইতিবাচক হাসিটা আপনি হাসবেন কিনা সেটা সময় আপনাকে বলে দেবে। আসুন আজকে আমরা স্বাগত জানাবো বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক, দীর্ঘদিন ধরে যিনি আয়ুর্বেদিক ফেটার্নিটি হিসাবে কাজ করছেন, এই পশ্চিমবঙ্গের আয়ুর্বেদ চিকিৎসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ডক্টর এস ঘোষাল। আমি স্বাগত জানাবো ডক্টর ঘোষালকে আজকের অনুষ্ঠানে। বিষয়বস্তু রাখা হয়েছে পার্কিনসন ডিজিজ। এটা নিয়ে বহুবার আলোচনা হয়েছে, কিন্তু রোগে যাওয়ার আগে আসি আয়ুর্বেদের উপর আস্থা, বিশ্বাস আর ভরসার কথায়। আমি ডাক্তারবাবুর থেকে জিজ্ঞেস করব যে গত প্রায় 2 বছর যতদিন আমাদের সঙ্গে ডাক্তারবাবুদের অর্থাৎ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আনুষ্ঠানিক সম্পর্ক, অনুষ্ঠানের সুবাদে আনুষ্ঠানিক সম্পর্ক, এবং আপনারাও বিভিন্ন চেম্বারে, মানে সেটা একদম বনগাঁ, মানে উত্তর 24 পরগনা সীমান্ত শহর থেকে ওইদিকে উত্তরবঙ্গের একেবারে প্রান্তিক শহর আলিপুর দুয়ার থেকে শুরু করে, দক্ষিণ দিকের আপনার ওই ক্যানিং, গোসাবা এই সব অঞ্চল থেকে শুরু করে, এদিকে গঙ্গারামপুর থেকে শুরু করে, অন্য রাজ্যে যদি বলি আগরতলা থেকে শুরু করে, ডক্টর ঘোষাল তো আসামের নিয়মিত গেস্ট, আসামের সমস্ত চেম্বারে বেশিরভাগই ডক্টর ঘোষালকে পাবেন। এই সারা বাংলা, আসাম জুড়ে আপনাদের অনুভূতিটা কিভাবে আপনি অভিব্যক্ত করবেন আজকের অনুষ্ঠানে? প্রথম সেটা জানবো, পেশেন্ট রিয়াকশন এবং আপনাদের দিক থেকে তাদের আশ্বস্ত করার জায়গাটা কতটা শক্তপোক্ত হয়েছে? একদমই, যেটা আপনি স্টার্টিংয়ে বললেন, আজকে দীর্ঘদিন ধরে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার যে কাজটা আমরা করে আসছি, এবং যে সমস্ত জায়গাকার কথা বললেন, একদম নর্থ থেকে সাউথ, ওয়েস্ট, ইস্ট, যেখানেই দেখুন না কেন, এবং রাজ্যেরও বাইরে যে সমস্ত জায়গায় যে সমস্ত পেশেন্টরা দীর্ঘদিন ধরে, আজকে হয়তো আমাদের সঙ্গে আপনাদের আনুষ্ঠানিক যে সম্পর্ক বললেন 2 বছরের, কিন্তু আমাদের এনবিপি জার্নিটা কিন্তু দীর্ঘদিনের, বহুদিন ধরে আমরা এই এনবিপির মধ্যে রয়েছি এবং এই আয়ুর্বেদ নিয়ে কাজ করছি। এবং আমাদের যে আয়ুষ, আপনি কথাটা শুরু করলেন, আয়ুষের কিন্তু যে আয়ুষ কথাটা, টোটালটার মধ্যে আমাদের 5টা হচ্ছে প্যাথির নাম রয়েছে। একটা আয়ুর্বেদ রয়েছে, ইউনানি রয়েছে, যোগ, সিদ্ধা এবং হোমিওপ্যাথি। তো এই যে টোটাল প্যাথিটা, এই প্যাথিটার ওপরে কিন্তু বিশেষ করে মানুষের নজর আসছে এখন, এবং কিছুদিন ধরে এই ট্রেন্ডটা দেখা যাচ্ছে। এবং আমরা যে সমস্ত পেশেন্টদের দেখেছি যারা আজকে সুস্থ রয়েছেন, সে যে কোনো ডিজিজ নিয়েই হোক না কেন, সেটা ব্যথা যন্ত্রণা থেকে শুরু করে স্কিনের সমস্যা, নার্ভের সমস্যা থেকে শুরু করে কোনো মানসিক সমস্যা, যে কোনো সমস্যা নিয়ে ওনারা আমাদের কাছে এসেছেন। তারা উপকার তো অবশ্যই পেয়েছেন, এবং তারা নিজেরা বলেছেন কি ডাক্তারবাবু হয়তো কিছুদিন আগে হয়তো আপনাদের কাছে এলে এই অবস্থা অবধি আমাদের যেতে হতো না।
এবং তাদের মাধ্যমেই আজকে এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে এত ব্রাঞ্চ আমাদের বাড়াতে হচ্ছে কেন? কারণ এটা পেশেন্টের চাহিদা, এটা তাদের চাহিদা কি ডাক্তারবাবু আমার বয়স্ক বাবা মা বা যে পেশেন্টটি আমার হাঁটাচলা করতে পারে না, দূর থেকে আনতে হয়, তাকে কি আপনারা দেখতে পারবেন না? সবসময় হয়তো পুরোটা আমরা ভিডিও কনফারেন্স বা আমরা টেলিকনফারেন্সের মাধ্যমে সম্ভব হয় না, পেশেন্টকে অনেক ক্ষেত্রে ফিজিক্যালিও দেখতে হয়। সেই জন্যে আজকে দেখুন না, পরপর যে সেন্টারগুলো আমাদের রয়েছে গঙ্গারামপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, যেগুলো পরপর, বা এদিকে আমাদের বনগাঁ রয়েছে, মধ্যমগ্রাম রয়েছে, বেলুর রয়েছে। তো এই যে আমাদের পরপর সেন্টারগুলো করতে হচ্ছে, বা আমাদের খড়গপুরের দিকে ঝাড়গ্রাম হোক, বাঁকুড়া হোক, পুরুলিয়া হোক, যে সমস্ত পরপর সেন্টারগুলো রয়েছে, এটা কিন্তু প্রত্যেকটা পেশেন্টের চাহিদা। এবং পেশেন্টরা চাহিদাটা কখন করছে, আবদারটা কখন করছে? তারা যখন দেখছে ভালো রয়েছে, তার পাশের বাড়ির লোক বা তার আত্মীয় বা তার পরিচিত কেউ বা তার বন্ধুবান্ধব যারা সেই সমস্ত জায়গায় আছেন, যারা পেশেন্টটিকে নিয়ে আসতে পারছেন না, বা পেশেন্টটি আসতে পারছে না, একদম টোটাল বেড রিডেন বা বয়স্ক পেশেন্ট বা খুব ক্রিটিক্যাল পেশেন্ট, তাদের জন্যে কিন্তু আমাদের সেই সমস্ত জায়গায় যাওয়া, তাদের অনুরোধ, তাদের রিকোয়েস্ট এবং তাদেরকে ভালো করার জন্য সেই সমস্ত জায়গায় এগিয়ে যাওয়া। এবং এর পরেও যে সমস্ত সেন্টারগুলো রয়েছে তারপরেও আমাদের কাছে কিন্তু বহু রিকোয়েস্ট আসে কি ডাক্তারবাবু এখানে এলে একটু ভালো হতো না, কিন্তু আমাদের পক্ষে তো সব জায়গায় সম্ভব নয়। আরও আমাদের ফ্যাকাল্টির মধ্যে ডক্টররা জয়েন করবেন, আরও মেডিকেল স্টাফরা জয়েন করবেন। যত আমরা স্ট্রেনথেন হব, তত কিন্তু আপনাদের ইচ্ছাটা আমরা পূরণ করতে পারবো এবং আপনাদের কাছে এগিয়ে যেতে পারবো। আজকে এই আয়ুর্বেদ কেন এত আলোচিত, বা মানুষ কেন আয়ুর্বেদের প্রতি আকর্ষিত হচ্ছেন? আজকে হয়তো একটা সময় দেখতে গেলে আমরা কিছুদিন পিছিয়ে গেলে দেখব কি কিছু সিলেক্টিভ মানুষ কিন্তু আয়ুর্বেদের কাছে আসতেন। আজকে সেই সংখ্যাটা বেড়ে হয়তো 30 গুণ বা 40 গুণ বেড়ে গেছে। কারণ তারা দেখছেন, বহু মানুষ দেখছেন যারা ইয়াং জেনারেশন রয়েছেন, মিডল এজেড দেখছেন, তো তারা দেখছেন আমরা পার্শ্ব প্রতিক্রিয়াহীন যদি একটা চিকিৎসা পদ্ধতি পাই, যেখানে আমাদের সাইড এফেক্ট একদম মিনিমাম ধরলে চলে, যেখানে নেই বললেই চলে, সেই প্যাথির হাত ধরে যদি আমরা ভালো হতে পারি, এবং যে সমস্ত ক্রিটিক্যাল রোগগুলো নিয়ে পেশেন্টরা আসেন, যেমন আমাদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস হোক, সোরিয়াটিক আর্থারাইটিস হোক, বা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটু পরে, পার্কিনসন হোক, সোরিয়াসিসের মতো স্কিনের সমস্যা হোক, অস্টিও আর্থারাইটিস, নি জয়েন্ট হোক, মোটর নিউরন ডিজিজ হোক, মায়োপ্যাথি হোক, এই যে রোগগুলো, এইগুলোকে প্রোগ্রেসিভ বলা হয়। এগুলো দিনের পর দিন বাড়তে থাকে এবং প্রত্যেকটা জায়গাতেই, প্রত্যেকটা চেম্বারে বা প্রত্যেকটা হসপিটালে, রাজ্যের ভেতরে, রাজ্যের বাইরে বলে দেওয়া হয় এর কোনো ট্রিটমেন্ট নেই, আপনারা যেখানেই যাবেন ওষুধ আপনাদের দেবে, কিন্তু এর কোনো আলটিমেট ট্রিটমেন্টটা পাবেন না। কিন্তু আয়ুর্বেদের কাছে তারা এসে আজকে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে, সেই জায়গা থেকে আরাম পাচ্ছে, রোগটাকে আমরা থামাতে পারছি, সেই জায়গা থেকে ইমপ্রুভমেন্ট পাচ্ছে। তাই আজকে আয়ুর্বেদ এত এগিয়ে যাচ্ছে, বা এনবিপির সেন্টার দিনের পর দিন এত বাড়তে থাকছে। খুব পরিষ্কার, যেটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে যে ওনারা ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া, সেখানে একদম পোক্ত খুঁটি গেড়ে রয়েছেন এবং দিল্লির মানুষ আসছেন। দেখুন, সেখান থেকে শুরু করে শিল্পনগরী দুর্গাপুর, বন্দর শহর হলদিয়া থেকে শুরু করে আপনি যদি দেখেন জঙ্গলমহল পর্যন্ত, পুরুলিয়া যেটা আগে চেম্বার ছিল না সেখানে, একেবারে সেই সুদূর উত্তরবঙ্গের প্রান্ত, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে গেটওয়ে অফ নর্থ বেঙ্গল, শিলিগুড়ি, সমস্ত জায়গায় চেম্বার রয়েছে। কাজেই আপনাদের চেম্বার তো আমি বলবো ডেট ওয়াইজ অবশ্যই আপনাদেরকে বলে দেব, কিন্তু আপনারা নিজেরাও এই হেল্পলাইন নাম্বারে ফোন করে চেম্বার সার্চ করতে পারেন। অর্থাৎ আপনার বাড়ি যেখানে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে বলুন যে আমার বাড়ি এখানে, ধরে নিন আপনার মেচেদা বা হেরিয়াতে বাড়ি, কাছাকাছি কোথাও নন্দকুমারে বাড়ি, আপনি ফোন করলে আপনাকে বলে দেওয়া হবে, বা দীঘা বাড়ি বা রামনগর বাড়ি, আপনাকে বলে দেওয়া হবে যে আপনার কাছের চেম্বার কোনটা হবে। কাজেই অনুষ্ঠান শুরু করবার আগে, পার্কিনসন নিয়ে আলোচনা করবার আগে এই নাম্বারগুলো নোট করে রাখুন। নিচের যে হেল্পলাইন দুটো নাম্বার রয়েছে, কিছু কিছু অসুখ আছে যেগুলো আজকের দিনে দাঁড়িয়ে আয়ুর্বেদ দাবি করে বলছে যে আমরাই সারাতে পারি। এটাও আমার কাছে একটা অত্যন্ত কৌতূহলের বিষয়। সাপোজ এক্সাম্পল হিসাবে আমি ধরতে পারি সোরিয়াসিসের কথা। এই সোরিয়াসিস অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে এটা একটা লং টার্ম ট্রিটমেন্ট, সারা আবার তার রেকারেন্স, ফিডব্যাক ফেরত আসা, এই দুবিধা চলতে থাকে। কিন্তু আয়ুর্বেদ দাবি করছে আমরা এটাকে একদম পুরোপুরি সারিয়ে দিতে পারি। আয়ুর্বেদ দাবি করছে যে আপনার প্যানক্রিয়াস খারাপ হয়ে গেছে, তার থেকে আপনার সুগার ওরিয়েন্টেড সমস্যা হচ্ছে, অর্থাৎ ডায়াবেটিসের সমস্যা হচ্ছে, সেটাকে আমরা ঠিক করতে পারি। আমার খুব অদ্ভুত লাগে যে যেখানে অপারেশনের কথা বলা হয় সেখানে কিডনি স্টোন রিমুভ করার পদ্ধতি এবং প্রক্রিয়া সেটাও আয়ুর্বেদ রেখেছে। আপনার পুরো শরীরকে ডিটক্সিফাই করা প্রয়োজন, কোনো ওষুধ আপনার কাজ করছে না দীর্ঘদিন ধরে,
তার জন্য আয়ুর্বেদ সনাতনী ভারতের শাস্ত্র অনুযায়ী পঞ্চকর্মা পদ্ধতি রেখেছে। অর্থাৎ এই যে ইউনিক একটা ইউনিফাইড ট্রিটমেন্ট সিস্টেম মানুষের কাছে নেওয়া বা প্রোভাইড করার চেষ্টা করা, এটা কিন্তু এক কথায় অ্যানোমাস, এবং এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি শুধুমাত্র আপনাদেরকে অনুষ্ঠানে এটা বলতে চাইব যে সার্বিক গুণ সম্পন্নতা কোনো এক চিকিৎসার মধ্যে খুঁজে পেতে গেলে আপনাকে আয়ুর্বেদকে পরীক্ষামূলকভাবে দেখা উচিত যে আয়ুর্বেদ কি আপনাকে ফিডব্যাক দিচ্ছে। আমি ডাক্তারবাবুর কাছে আজকের তথাকথিত আলোচনার টপিক পার্কিনসন ডিজিজ নিয়ে যাব, কিন্তু তার আগে আমাদের বাপি বলছে ফোন আছে, ফোন নেব। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন কে বলছেন? হ্যালো, বলুন কে বলছেন? বলছি কোথায় শেয়ার করব? আপনি টিভিতে কথা বলছেন, আপনি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারবেন। আপনি বলুন আপনার কি হয়েছে। ঠিক আছে, বলুন। বলুন আপনার কি হয়েছে বলুন। ওই তো যন্ত্রণা হয় হাতের পাঁদের কাছ থেকে কনুইয়ের, এগুলো সব পায়ের যন্ত্রণা। হাত পা কনুইতে যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আর বুকের কাছটা বাঁ দিকটা। বুক? হ্যাঁ। বাবা, আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? 2 মাস। 2 মাস ধরে। বয়স কত হলো এখন? 60। প্রেশার, সুগার, থাইরয়েডের কোনো ওষুধ খান? থাইরয়েড না, থাইরয়েড নেই। প্রেশারের ওষুধ খান? হ্যাঁ, প্রেশার। হার্টের কোনো সমস্যা রয়েছে? হাতের না। নেই। আচ্ছা, আর আপনি কোথা থেকে বলছেন? ওই তো বাগড়াহাট ওইখানে। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো ওনার যে মেন সমস্যাটা উনি বললেন, বিভিন্ন জয়েন্টে পেন হয় এবং তার সাথে ওনার প্রেশার রয়েছে, এবং বাঁ দিকের বুকের দিকে যে ব্যথাটা হয় ওটা আমরা ফ্রোজেন শোল্ডার ধরতে পারি বা আমাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এবং তার সাথে হার্টেরও সমস্যা আসতে পারে যেহেতু প্রেশারের ওষুধ খাচ্ছেন। তো আপনাকে আমি একটাই কথা বলবো, ব্যথা যন্ত্রণার ট্রিটমেন্ট নিয়ে তো আমরা বহুবার আলোচনা করেছি এবং বলেছি ব্যথা যন্ত্রণার বিকল্প চিকিৎসা হিসেবে আয়ুর্বেদের থেকে ভালো কেউ হতে পারে না। কারণ আয়ুর্বেদের হাত ধরলেই কিন্তু আপনার যে সমস্যাগুলো এখন হচ্ছে, এখন এজেড পার্সন হয়েছেন, আপনার 60 ইয়ার্স ওল্ড বয়স হয়েছে, যত বয়স বাড়বে তত দেখবেন এই ব্যথা যন্ত্রণার প্রবণতাটা বাড়তে থাকবে। তো যেহেতু আপনি বলছেন কি 2 মাস বা 3 মাস এই ব্যথা যন্ত্রণাটা লক্ষ্য করছেন, এখনই যদি আপনি আয়ুর্বেদের হাত ধরতে পারেন তাহলে দেখবেন কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আপনি নিচে দুটো হেল্পলাইন নাম্বার আছে, একটা নোট করে নিন, যে কোনো একটা করে আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা হবে, মনে হয় হাওড়া সাইড থেকে আপনি বলছেন, আপনার বাল্টিগিরি হতে পারে বা কাজীপাড়া চেম্বার হতে পারে, যেটা নিয়ারেস্ট হবে সেই চেম্বারে এসে একবার যোগাযোগ করবেন, অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন। বেশ, আপনি নিচের নাম্বারগুলো লিখে নিন। যদি আপনার পক্ষে সম্ভব না হয়, বাড়িতে যারা রয়েছে তাদেরকে বলুন একবার টিভি স্ক্রিনে একটা ফটো তুলে নিতে, তাহলে নিচের লাল লেখা নাম্বারগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বাসন্তী বল্লভ বলছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কোতুলপুর থেকে বলছি। কোথা থেকে? কোতুলপুর থেকে বলছি। কোতুলপুর থেকে? আচ্ছা আচ্ছা, বলুন বলুন, কি হয়েছে আপনার, প্রবলেম কি? বলছি আমার খুব গ্যাস অম্বল আছে আর কি। কতদিন ধরে হচ্ছে? আমার মানে মেয়ের যখন 5 বছর বয়স তখন থেকেই হচ্ছে, এখন মেয়ের বয়স হচ্ছে 21 বছর। আচ্ছা, মানে প্রায় 10-15 বছর। এর জন্য আয়ুর্বেদিক চিকিৎসা কিছু করিয়েছেন? না না, আয়ুর্বেদিক চিকিৎসা কিছু করাইনি। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা হয়? খিদে ঠিকঠাক হয়? না, আমি এলাকাতে খাই। না না, আপনার খিদে ঠিকঠাক হয়? খিদে হয় বা পায়খানা পরিষ্কার হয়? হ্যাঁ, এখন খিদে ঠিক হচ্ছে, পায়খানাও পরিষ্কার হচ্ছে। শুধু গ্যাস অম্বলটা বেশি হয়, তাই তো? হ্যাঁ, গ্যাস অম্বলটা আমার প্রচুর হয়। সময় মতো খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, সময় মতো খাওয়া দাওয়া হয়, তবে অনেক সময় মতোই হয় বেশি। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে সমস্যাটা, যে গ্যাস অম্বল, অ্যাসিডিটি, এটাকে আমরা অম্লপিত্তর মধ্যে আনি, ঊর্ধ্বগত অম্লপিত্ত। এই অম্লপিত্ত রোগ মানে কি, আমাদের যখন ঠিকঠাক হজম হচ্ছে না, খাওয়াটা প্রপারলি যখন হজম হবে না, তখন আমাদের এই গ্যাস অ্যাসিডিটি, যেটা আমি বলছি, বা অনেকের ক্ষেত্রে বলে কি গলা বুক জ্বালা করছে, যেটা আমরা GERD বলি, চোঁয়া ঢেকুর দেয়, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার,
এইগুলো আসবে। তো খাবার হজম কি করে হবে? খাবারটাকে প্রপার টাইমে খেতে হবে, তেল ঝাল মশলা কম খেতে হবে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কম খেতে হবে এবং গরম খাবারটা কম খেতে হবে। গরম খাবার মানে কি, গরম ডাল, গরম ভাত, গরম দুধ, এইগুলো কম খেতে হবে। তো এইগুলোকে একটু মেনটেন করে চলুন। যদি দেখেন কি আপনার এই সমস্যাটা ঠিক হয়েছে তাহলে খুব ভালো, আর যদি দেখছেন কি আপনার এই সমস্যাটা ঠিক হচ্ছে না, কারণ দীর্ঘ 10-15 বছর ধরে এটা চলছে, যদি এটা আরও বাড়তে থাকে, আরও কিছুদিন এগোতে থাকে, তখন গ্যাস্ট্রিক আলসার হবে, ডিওডিনাল আলসার হবে, আলসারেটিভ কোলাইটিস হতে পারে। তো এই সমস্যাগুলো পরবর্তীকালে আসবে। তো সেই জায়গায় না গিয়ে এখন থেকে আয়ুর্বেদের হাত ধরুন, অবশ্যই দেখবেন আপনার এই গ্যাস অম্বলের সমস্যা বা এই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক, আমরা পার্কিনসন নিয়ে কথা বলতেই পারিনি, সময় পাইনি। ডাক্তারবাবুকে বলবো যে পার্কিনসন কি, কেন হয়, ছোট্ট করে বলতে, কারণ আমাদের ফোনের প্রেশার রয়েছে, প্রচুর মানুষ ফোন করছে। আচ্ছা, পার্কিনসন নিয়ে আমি 2-1টা কথা বলে নিই। আমরা বারবারই আলোচনা করেছি পার্কিনসন যে রোগটা আয়ুর্বেদে বলা হচ্ছে কম্পবাত। কম্প কথার অর্থ হচ্ছে ট্রেমার। ট্রেমার মানে কি, কাঁপুনি। তো এই যে বাতজ ডিসঅর্ডার, আমরা কিন্তু ভাবি কি গ্রামের দিকে বা আমাদের একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে কি, বাতের ব্যথা, মানে বাত মানেই ব্যথা। বাত মানে শুধুমাত্র ব্যথা নয়, বাতের মধ্যে কিন্তু নিউরোলজিক্যাল প্রবলেমও চলে আসছে। বায়ু যেখানে রিলেটেড থাকবে, বায়ু যেখানে ভিসিয়েটেড হবে, সেখানে কিন্তু নার্ভের সমস্যাও আসতে পারে। আর এই পার্কিনসন রোগটা হচ্ছে এক ধরনের নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা রয়েছে সেখানে নিউরো ডিজেনারেশন ঘটে, এবং সেটা বোথ সিস্টেমে, মোটর সিস্টেমেও ঘটে, নন মোটরেও ঘটে। তো তার ফলে কি হচ্ছে, আমাদের এই রোগটা সৃষ্টি হচ্ছে। আর এই রোগটা মেনলি কিন্তু একটা জেরিয়াট্রিক প্রবলেম। জেরিয়াট্রিক প্রবলেম মানে কি, একটা বয়সের পরে হয়, একটা 50 বছর, 55 বছর, 60 বছর তারপরে হচ্ছে। তো এটা বয়সজনিত একটা সমস্যা। এই সমস্যাটার মেন কারণ কি? এই সমস্যাটার মেন কারণ যদি আমি দুটো দেখতে চাই, অনেক কারণ রয়েছে, এটা ইডিওপ্যাথিক বলা হয়, কিন্তু এর মেন দুটো সমস্যা যদি আমরা খুঁজতে চাই, তো সেখানে আমরা দেখব ব্রেনের মধ্যে সাবস্টেন্সিয়া নাইগ্রার থেকে যে ডোপামিনটা সিক্রিয়েট হচ্ছে, সেই ডোপামিন সিক্রিয়েটিং সেলগুলো ডিজেনারেশন হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে যখন ব্রেনের মধ্যে প্রপারলি ডোপামিনটা সিক্রিয়েট হবে না, তখন কিন্তু এই ধরনের পার্কিনসন রোগটা আসবে। আর দ্বিতীয় আর একটা কী কারণ আমরা মেনলি পাচ্ছি, যে ল্যাকুনার ইনফ্র্যাক্ট, আমাদের ব্রেনের একটা পোর্শনে যদি রক্ত সঞ্চালন যদি প্রপারলি না হয়, যেরকম গাছেতে জল না দিলে গাছের পাতা শুকিয়ে যাবে, গাছের মূল শুকিয়ে যাবে, তো সেরকমই আমাদের যদি কোনো পোর্শনে, বডির কোনো পোর্শনে রক্ত সঞ্চালন না হয়, সেই জায়গাটার কাজটা নষ্ট হয়ে যাবে। যেটা আমরা পেরিফেরাল, যদি আমার হাতের আঙুল বা পায়ের আঙুলে আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি কি নেক্রোসিস হচ্ছে। নেক্রোসিস মানে কি, সেখানে আমাদের রক্ত সঞ্চালনটা বন্ধ হয়েছে, তার ফলে সেখানে পচন শুরু হয়েছে। ঠিক সেরকমই ব্রেনের একটা জায়গায় যদি রক্ত সঞ্চালন কমে যায়, তো ব্রেনের প্রত্যেকটা পোর্শনের আলাদা আলাদা কাজ থাকে। সেই ল্যাকুনার পোর্শনে যদি রক্ত সঞ্চালন কম হয়, তখন এই ধরনের পার্কিনসন রোগ দেখা যায়। এই পার্কিনসন রোগ হলে 2-1টা লক্ষণ আমি বলে দিচ্ছি। ধরুন, যাদের আজকে ডায়াগনোসিস হয়ে গেছে পার্কিনসন বা আয়ুর্বেদে যেটাকে বলা হচ্ছে কম্পবাত, তারা তো জানেনই, কিন্তু যাদের ক্ষেত্রে এখন শুরু হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না এটা কীটা থেকে হচ্ছে বা এটা কী সমস্যা। অনেকে দেখবেন কিছুদিন পরে ডাক্তারদের কাছে যায়, 6 মাস 1 বছর পরে যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে বলছি, যারা এখনও এই রোগটাকে ডায়াগনোসিস করে উঠতে পারেননি বা ডাক্তারের কাছে পৌঁছাননি, কী হবে, প্রথম দেখবেন হাত পা কাঁপবে। কাপ ধরতে যাচ্ছেন, কাপটা ঠিকঠাক ধরতে পারবেন না, কাপটা ধরতে গেলে হাত কাঁপবে। যেটা আপনার নর্মাল সিগনেচার করতে অসুবিধে হবে। এরকম বহু পেশেন্ট এসছেন কি, ডাক্তার আমার সিগনেচার ঠিকঠাক হচ্ছে না। আর কি আসবে, স্মৃতিভ্রম হবে, যেটাকে বলা হয় ডিমেনশিয়া। আমাদের একটা রোগ রয়েছে ডিমেনশিয়া, যেখানে আমরা পূর্বের স্মৃতিটা ভুলে যাই। তো এই ডিমেনশিয়া আর পার্কিনসন, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হয়। তো এই পার্কিনসন রোগটা হলে ডিমেনশিয়া হতে পারে, মানে স্মৃতিভ্রম হতে পারে, পূর্বের কথা ভুলে যেতে পারে। আর কি হবে, পার্কিনসন হলে একটা মানুষের যেহেতু নার্ভাস সিস্টেমটা টোটাল অকেজ হয়ে যাচ্ছে, মানুষটা একদম অচল হয়ে যাবে এবং তার সারা শরীরে কম্পন সৃষ্টি, মানে কাঁপুনি তৈরি হবে, হাতে কাঁপবে, পা কাঁপবে, মাসকুলার রিজিডিটি থাকবে, মাসুলগুলো শক্ত হয়ে যাবে, পায়ের কাফ মাসেল শক্ত হয়ে যাবে, যে কোনো মাসেলের মধ্যে রিজিডিটি চলে আসবে, মাংসপেশিগুলো শক্ত হয়ে যাবে, তার নর্মাল ফাংশন হারাবে। এবং পার্কিনসন হলে আরেক ধরনের সমস্যা দেখা যায় কি, যে আমরা নর্মাল স্টেপ ফেলে এগিয়ে যাই একটা মানুষ, সাধারণ যে আমাদের পা ফেলা স্টাইলটা, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, শর্ট স্টেপ হয়ে যাবে, পাটা ঘষে ঘষে ছোট ছোট পায়ে হাঁটতে থাকবে। তো পার্কিনসনের মূল এই লক্ষণগুলো রয়েছে,
যারা ডায়াগনোসিস বহুদিন ধরে চিকিৎসা করছেন তাদের ক্ষেত্রে তো বলবই কি আয়ুর্বেদের বিকল্প চিকিৎসা, আয়ুর্বেদ ছাড়া এর কোনো চিকিৎসা নেই। কিন্তু যারা এখনও ডায়াগনোসিস হননি, যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, তারা ইমিডিয়েট যে কোনো ভালো আয়ুর্বেদিক চিকিৎসক বা এনবিপিতে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই দেখবেন এর ভালো চিকিৎসা পাবেন এবং সুস্থ হয়ে উঠতে পারবেন। মানে সিমটমগুলো যদি দেখতে পান তাহলে ইমিডিয়েট যোগাযোগ করতে বলছেন ডাক্তারবাবু। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমার নাম শুভময় কর, আমি হাওড়ার কুলগাছিয়া থেকে কথা বলছি। আচ্ছা, বলুন শুভময়। হ্যাঁ, আমার এজ 35, তো সাডেনলি দেখতে পাচ্ছি আমার ব্লাড সুগার এসে গেছে। যদিও বিষয়টা অ্যাসিমটোমেটিক ছিল, তো আমার পাশের এক ফ্রেন্ডের গ্লুকোমিটারে যখন চেক করা হয়, আমি জাস্ট ক্যাজুয়ালি ওর গ্লুকোমিটারেতে আমি চেক করি আর কি, তো তখনই 350 ব্লাড সুগার লেভেল চলে আসে র্যান্ডাম ভাবে। তারপরে ফাস্টিং বা পিপি করিয়েছিলেন? হ্যালো, হ্যাঁ বলছি, র্যান্ডাম টেস্ট করার পরে ফাস্টিং বা পিপি করিয়েছিলেন? হ্যাঁ, তারপরে আমি ফাস্টিং পিপি দুটোই করিয়েছি। তো পিপি 350 আসে এবং ফাস্টিং 240 আসে। আচ্ছা, হেরিডিটি বাবা মায়ের কারুর রয়েছে? না। আচ্ছা, আর কাজটা কি খুব এক্সেসিভ প্রেশারের নিতে হয়, মানে ওয়ার্কলোড কি বেশি? ওয়ার্কলোড সেই অর্থে বেশি না, তবে মোটামুটি ভাবে স্ট্রেসফুল। রাত্রে ঘুম ঠিকঠাক হয়? আচ্ছা, ঠিক আছে। আমি এর কোনো ট্রিটমেন্ট স্টার্ট করেছেন এখন? হ্যাঁ, আমাকে ডক্টর বাবু গ্লাইসিপেজ, না ওষুধের নাম বলার দরকার নেই, মানে ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে তাই তো? হ্যাঁ, ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে, তবে ট্রিটমেন্টের ডিউরেশনটা এই মুহূর্তে 8 মান্থ গোয়িং অন। তো 8 মান্থ পরেও কি এই সুগার লেভেলটা এরকমই আছে না নর্মাল হয়েছে? এখন সুগার লেভেল কন্ট্রোল। আচ্ছা, ঠিক আছে। আপনাকে আমি কয়েকটা কথা বলছি, আপনি টিভিতে শুনুন, তারপরে আপনি বুঝতে পারবেন কি করলে ভালো হবে। তো আমরা এই ধরনের সুগার পেশেন্টের ফোন পাই, বহু সুগার পেশেন্টই আমাদের কাছে ট্রিটমেন্ট করুন। দেখেন, এখন হচ্ছে ওনার বয়স হচ্ছে 35 বছর, মানে দীর্ঘ জীবন এখনও বাকি আছে। এবং এই সুগার রোগকে আমরা সাইলেন্ট কিলার বলি, বারবারই এই রোগটা আমাদের আলোচনার মধ্যে আসে, কারণ সুগার হচ্ছে এখন আমাদের একটা বার্নিং প্রবলেম আমাদের এখন সমাজে, মানে রোগের মধ্যে। এই রোগটা আপনার চোখটাকে নষ্ট করবে, রেটিনোপ্যাথি। এই রোগটা নার্ভকে নষ্ট করবে, নিউরোপ্যাথি। এই রোগটা আপনার কিডনিকে নষ্ট করবে, যেটা আমাদের সিকেটি চলে যাচ্ছে, মানে নেফ্রোপ্যাথি, ক্রনিক কিডনি ডিজিজের দিকে যাবে। এই রোগটা আপনার হার্টের সমস্যা নিয়ে আসবে। এই রোগটা আরও কয়েকটা সমস্যা নিয়ে আসে। তো আপনাকে আমি বলবো কি, আপনাকে তো মডার্ন মেডিসিন যদি ইউজ করতে হয়, এটা আপনার সারা জীবনের সাথী হয়ে থাকবে, মানে যতক্ষণ আপনার জীবন থাকবে ততক্ষণ মেডিসিন থাকবে। কিন্তু আয়ুর্বেদের মধ্যে সেরকম ট্রিটমেন্ট প্রসিডিওর রয়েছে যে ট্রিটমেন্টটা করলে কিন্তু একটা সার্টেন টাইমের পরে আপনি কিন্তু উইদাউট মেডিসিন কিছু প্রিকশন নিয়ে এবং কিছু হার্বাল রেমেডিস নিয়ে আপনি কিন্তু উইদাউট ওষুধ কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। এবং যে সমস্ত সমস্যাগুলো আপনাকে বললাম, কি চোখের হোক, নার্ভের হোক, কিডনির হোক, এই সমস্যাগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। কুলগাছিয়া থেকে ফোন করেছিলেন, যদি কখনো সময় পান, আয়ুর্বেদের হাত ধরতে ইচ্ছে করে, তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন। একদম। এবার আসুন আপনাদেরকে চেম্বারগুলো একটু জানিয়ে রাখি, তারপর আমি আবারও ফোন নেব সময় থাকলে। বনগাঁর চেম্বার আজ ছিল, আগেই বলে রাখি, বনগাঁর চেম্বার হচ্ছে 21 তারিখে, 21 আগস্ট নেক্সট চেম্বার বনগাঁর রয়েছে। এছাড়া আর কি কবে কোথায় চেম্বার রয়েছে আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে 8 তারিখ, মানে কালকে ক্যানিংয়ের চেম্বারে থাকছেন আর দে। 9 তারিখের যে চেম্বার রয়েছে, 3টে চেম্বার, একটা হচ্ছে বহরমপুরের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা যাচ্ছেন। এন ভট্টাচার্য থাকবেন হচ্ছে খড়গপুরে। 9 তারিখে হচ্ছে মালদার চেম্বার, সেখানে ডক্টর এস ঘোষাল থাকবেন। 10 তারিখে চেম্বার 3টে জায়গায়, 10 তারিখ হচ্ছে কৃষ্ণনগর, আগরতলা এবং কোচবিহার। কৃষ্ণনগরে ডক্টর বি শর্মা যাচ্ছেন অনেক দিন পর। এন ভট্টাচার্য থাকবেন হচ্ছে আগরতলায়, কোচবিহারে থাকবেন ডক্টর এস ঘোষাল। চলে আসছি তারপরে 12 তারিখে, 12 আর 13 রেসপেক্টিভলি হেডিয়া এবং মেচেদায় চেম্বার রয়েছে। হেডিয়াতে থাকবেন ডক্টর এ হালদার, ডক্টর এন ভট্টাচার্য থাকবেন হচ্ছে মেচেদাতে। শিলিগুড়ির চেম্বার হচ্ছে 16 তারিখে, শিলিগুড়িতে আপনারা ডক্টর বি শর্মাকে পাবেন। এ হালদারকে আপনারা পাবেন হচ্ছে বাঁকুড়াতে, বাঁকুড়ার চেম্বার হচ্ছে 16 তারিখে। পরের 16 তারিখে চেম্বার হচ্ছে কাকদ্বীপের চেম্বার হচ্ছে এস ভাদুড়ি রয়েছেন। ডক্টর এ হালদার রয়েছেন হচ্ছে আরামবাগের চেম্বার 15 তারিখে। 17-8-এর চেম্বার হচ্ছে গুয়াহাটিতে ডক্টর বি শর্মা থাকছেন। ডক্টর এস ঘোষাল থাকবেন শিলচর, আসামে, তারিখটা হচ্ছে 17 তারিখ। আরেকটা চেম্বার হচ্ছে পুরুলিয়াতে থাকবেন ডক্টর এ হালদার। ডক্টর এ হালদারকে আপনি ঝাড়গ্রামেও পাবেন, তারিখটা হচ্ছে 18 তারিখ।
22 তারিখের চেম্বার হচ্ছে রায়গঞ্জে চেম্বার, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকবেন, ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। বর্ধমানে চেম্বারের ডেট হচ্ছে 23 তারিখে, 23/8/2025। 24 তারিখে 3টে চেম্বার রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। ফার্স্ট হচ্ছে নিউ আলিপুর দুয়ারে চেম্বার, নিউ আলিপুর দুয়ারে ডক্টর বি শর্মা যাচ্ছেন, অনেকদিন পর যাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্য থাকবেন হচ্ছে দুর্গাপুরে, আর বোলপুরে থাকবেন হচ্ছে ডক্টর এস ভাদুরী। ডক্টর বি শর্মা পাবেন হচ্ছে হলদিয়া চেম্বার 30 তারিখে। 31 তারিখ দুটো চেম্বার রয়েছে, এক হচ্ছে জামশেদপুর আর হচ্ছে গঙ্গারামপুর। ডক্টর এন ভট্টাচার্য থাকবেন হচ্ছে জামশেদপুরে, ডক্টর এস ঘোষাল থাকবেন গঙ্গারামপুরে। আসানসোলের চেম্বার হচ্ছে 6 তারিখে, অর্থাৎ 6/9/2025 সেপ্টেম্বরে। আসানসোলের চেম্বারেও ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন, ডক্টর এস ঘোষাল থাকবেন হচ্ছে ডিব্রুগড়ে আসামে, তারিখটা হচ্ছে 15 তারিখে, 15 সেপ্টেম্বর। 16 তারিখে চেম্বার হচ্ছে দিল্লির চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। এছাড়া কলকাতা হাওড়াতে চেম্বার রয়েছে, নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন। হেড অফিস উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে, সেখানেও কিন্তু চেম্বার রয়েছে। অর্থাৎ যে চেম্বার আপনার বাড়ির কাছে হবে আপনি সেই চেম্বারেই আসবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। তবে নিজের নাম লিখিয়ে ডেট কনফার্ম করে তবেই চেম্বারে আসবেন, এটা আপনার কাছে আমাদের অনুরোধ। পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি চন্দননগর থেকে নমিতা ভাদুরী বলছি। হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার, কি প্রবলেম? আমার প্রবলেম ওই বাঁ হাতের কবজিটা খুব যন্ত্রণা, হ্যাঁ, আর বাঁ দিকে কোমরে বাঁ দিকে কোমরটা, সরি ডান দিকে কোমরটা ভীষণ যন্ত্রণা, কোমরের ঠিক নিচটায়। আর সেই ওই পায়েরই গোড়ালিটা প্রচন্ড যন্ত্রণা, আর একটা ব্যথাটা করে পুরো জ্বালা জ্বালা ব্যথা। আচ্ছা, আপনার কখনো পড়ে সকালে সকালে ঘুম থেকে ওঠার পর বেশি খুব প্রচন্ড যন্ত্রণা থাকে, আস্তে আস্তে একটু কমে, কিন্তু তুলনামূলক একটু কমে, কিন্তু কম ব্যথাটা থাকে। দাঁড়িয়ে থাকলে বেশি যন্ত্রণা করে, শুয়ে বসে থাকলে কম। আপনার বয়স কত এখন? আমার বয়স এখন 45। আচ্ছা, কখনো পড়ে গেছেন বা কোমরে আঘাত পেয়েছেন, এরম হয়েছে? না, এরকম হয়নি। আচ্ছা, কোনো রিপোর্ট করিয়েছেন, এক্সরে রিপোর্ট পায়ের গোড়ালি? না স্যার, এখনো পর্যন্ত হয়নি, এখনো রেকর্ড করেনি এখনো। তো কোনো ট্রিটমেন্ট করিয়েছেন এর জন্য, এই সমস্ত না, ব্যথা? আমি এর জন্য কোনো ট্রিটমেন্ট করি না, আপনাদের প্রোগ্রাম দেখি ভালো লাগে, সেই জন্য আমি যোগাযোগ করছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি কি হতে পারে এবং সেখান থেকে কিভাবে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো ওনার যে সমস্যাগুলো বললেন পরপর, একটা হচ্ছে মানে আমি ধরে নিতে পারি পুরো বাঁদিকেরই সমস্যা, মানে বাঁদিকে কোমরে ব্যথা হচ্ছে, বাঁদিকে গোড়ালিতে ব্যথা হচ্ছে, বাঁদিকে হাতের কবজিতে ব্যথা হচ্ছে। তো এই যে ব্যথাগুলো, আমি যদি ধরি পায়ের যে গোড়ালির ব্যথাটা, এটা ক্যালকেনিয়াল স্পার হতে পারে, বা অ্যাকিলিস টেন্ডেনাইটিস হতে পারে, বা ইউরিক অ্যাসিড বা যেটাকে গাউটি আর্থারাইটিস বলে, এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। যেটা ক্যালকেনিয়াল স্পার মানে হাড় বাড়া। তো এই যে হাড়টা যদি বেড়ে থাকে তখন আপনার ওই পায়ের তলাটা ব্যথা হবে, সেখানে আপনি নরম জুতো ব্যবহার করবেন, নরম সোলের। কোমরে ব্যথাটা আপনার সাইটিকা সিন্ড্রোম হতে পারে, লাম্বার স্পন্ডলাইটিস হতে পারে, লাম্বার রিজনে যদি কোনো অস্টিওফাইটিক চেঞ্জ থাকে সেক্ষেত্রে হতে পারে। তো এইটা হচ্ছে কোমরের জন্য হচ্ছে। আর হাতের কবজিতে যে সমস্যাটা আসছে সেটা হতে পারে সিটিএস, মানে যেটাকে বলা হয় কার্পেল টানেল সিন্ড্রোম, যেটা কিনা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি করলে জানা যেতে পারে যে আমার হাতের যে কবজিতে আছে ছোট ছোট 8টা হাড় আছে, ওই হাড়ের পাশ দিয়ে একটা নার্ভ যায়, সেই নার্ভটার উপর যখন কম্প্রেশন পড়ে তখন সেটাকে আমরা সিটিএস বলি, কার্পেল টানেল সিন্ড্রোম। তো এই কয়েকটা সমস্যা আপনার হতে পারে। আর যেটা বলছেন কি সকালবেলা আমার ব্যথাটা বেশি থাকে, যত দিন যায় কমতে থাকে এবং জ্বালা ভাবটা বেশি করে, এটা আমি ভাবছি না রিউমাটয়েড আর্থারাইটিস হবে, তাও একটা আমি কোয়ারি দিয়ে রাখলাম 10% চান্স থাকতে পারে। তো এইগুলো নিয়ে আপনি যখন ভুগছেন, আপনার এজ যখন 45 হয়ে যাচ্ছে, আপনাকে আমি একটাই কথা বলবো, আর বেশি দেরি করবেন না। যেটা নিয়ারেস্ট চেম্বার হবে সেই চেম্বারে এসে আপনি যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বারটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য এবং প্রত্যেকটা পেশেন্টের জন্য, প্রত্যেকে যারা ফলো করেন তাদের জন্য। যাদের যা সমস্যা থাকবে ওই নাম্বারে ফোন করে জিজ্ঞেস করবেন এবং নিয়ারেস্ট চেম্বারটা জিজ্ঞেস করবেন, অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন। একদমই, নিচের নাম্বার অলরেডি আপনারা লিখে নিয়েছেন হয়তো, বা এখন তো স্ক্রিনে নেই নাম্বার, তাই আপনাদেরকে বলে রাখছি যে ইউটিউবে পুরনো প্রোগ্রামে আপলোড করা থাকে, প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত একই হেল্পলাইন নাম্বার রয়েছে। কাজেই যে কোনো প্রোগ্রাম দেখলেই আপনারা হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারে ফোন করে আপনার নাম এনরোল করাবেন এবং আয়ুর্বেদিক চিকিৎসা নিন, দেখা যাক কী হয়। এখন ব্যাপার হচ্ছে চ্যালেঞ্জ নেওয়ার পালা, আমরা এখান থেকে চ্যালেঞ্জ নিচ্ছি না, কিন্তু এটা বলে রাখছি যে আপনি সুস্থ থাকবেন এই ব্যাপারে অন্ততপক্ষে এনবিপির ব্যানারে সমস্ত চিকিৎসকরা আপনাকে অ্যাসিওর করছে। দায়িত্ব হচ্ছে আপনার এগিয়ে আসার আর আপনার গুরুত্বপূর্ণ শরীরকে মূল্য দিয়ে তার চিকিৎসা শুরু করা। আজকে এখানেই শেষ করব, অবশ্যই কাল আবারও এনবিপির অনুষ্ঠানে রাত ঠিক 9:30টায় সিটিভিএনে দেখা হবে। অনেক ধন্যবাদ ডক্টর ঘোষালকে, নমস্কার সবাইকে।